দর্শক, স্বাগত জানাচ্ছি ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। আমরা কথা বলছিলাম গুম এবং খুন নিয়ে। গত পর্বে আমাদের বিষয় ছিল আর নয় গুম খুন, এরই ধারাবাহিকতায় আজকের আয়োজনের কথা হবে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন সাংবাদিক এবং কলামিস্ট জনাব এম এ আজিজ এবং সাথে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ হাসিনুর রহমান বীর প্রতীক। স্বাগত জানাচ্ছি আপনাকে আবারও। গত 29শে আগস্ট গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক, আগের পর্বে উল্লেখ করেছিলাম গত 15 বছর প্রায় 700 মানুষ গুম হয়েছেন। আইন ও সালিশ কেন্দ্রের সুনির্দিষ্ট প্রতিবেদন অনুযায়ী 2014 সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর এই 9 মাসে গুম হয়েছেন 82 জন এবং গুম হওয়ার পর নিহত হয়েছেন বা মারা গেছেন 49 জন। 9 মাসের চিত্র যদি এই হয় তাহলে 15 বছরে কি হয়েছে তা ভাবলেও শিউরে উঠতে হয়। গুম করার পর কি করা হতো নিখোঁজ মানুষের? হত্যার কথা আমরা জানি, আর জানি গোপন বন্দিশালায় অবৈধভাবে আটকে রাখা হতো তাদের। বিগত সরকারের আমলে আয়নাঘর নামক বন্দিশালায় মানুষ আটকে রাখার কথা আমরা শুনেছি, আয়নাঘর থেকে ফিরে আসার কথাও শুনেছি, কিন্তু ফিরে আসা মানুষদের বিভীষিকার কাহিনী এতদিন আমরা শুনতে পাইনি। নিরাপত্তার ভয়ে তখন মুখ খোলেননি আয়নাঘর থেকে ফিরে আসা মানুষ। আর কি কারণ ছিল যার জন্য তখন কথা বলতে পারেননি তারা? আমাদের সঙ্গে একজন সাংবাদিক রয়েছেন একজন কলামিস্ট জনাব এম এ আজিজ। এই জায়গাটিতে আরেকটু শুনতে চাই আসলে যে বাংলাদেশে এটাতে নিশ্চয় অনেক কিছুর প্রভাব রয়েছে। শুধুমাত্র যে ধরেন সংবাদ মাধ্যমকে কলাপ করে রাখা হয়েছিল বা তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল, কণ্ঠস্বর রুদ্ধ করা হয়েছিল, তা নিশ্চয়ই না, আরও অনেক কারণ নিশ্চয় রয়েছে। কি সেই কারণ? ক্ষমতা থেকে সরে যেতে হয় এমন কোনো ছোট সমস্যারকেও মাথাচাড়া দিতে দেয় নাই। আর বাক ব্যক্তি স্বাধীনতা তো অনেক দূরের কথা, এটা তো অনেক ব্যাপার। যেমন অমর্ত্য সেন বলেছে, যে কোনোভাবেই হোক যদি স্বাধীনভাবে কথা বলা না যায় যে সমাজে, বুঝতে হবে সেই দেশে গণতন্ত্র নাই। আমাদের দেশে এটাই প্রমাণ। এই যে আয়নাঘর, গুম খুন, সাংবাদিকদের স্বাধীনতা না থাকা, এগুলোই প্রমাণ করে যে দেশে গণতন্ত্র ছিল না। তো এই জন্যে আমি বলছি যে আপনি যেভাবে বলছিলেন যে এই দেশে যতক্ষণ পর্যন্ত গণতন্ত্রটা রেস্টোর না হবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা না হবে, ধরেন এই সরকার আছে, বিচার করে গেল, পরবর্তী সরকার আসলো, গণতান্ত্রিক চর্চা করলো না, অর্থাৎ তারা ক্ষমতার লোভ সামলাতে পারলো না, একই আচরণ করতে পারে। সুতরাং দেশটাকে যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, মানবিক দেশ, আইনের শাসন, সুশাসন, বৈষম্যহীন সমাজ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এটার আশঙ্কা থাকতে পারে। যে ব্যক্তিটি গুম হয়ে যায়, সে অনেকেই ছাড়া পেয়েছে, অনেক বিশিষ্ট ব্যক্তিরা ছাড়া পেয়েও কথা বলে নাই, যারা গুম হয়েছে তারা এসে কেউ কথা বলে নাই। অর্থাৎ তাদেরকে এমন ভয় দেখানো হতো এই গুমের সময়ে, যাতে করে সে আরেকবার গুম হতে চায় না, অথবা তার পরিবারের আর কেউ আবার গুম হোক, এমনটি তারা চায় না। সুতরাং তারা আর কোনো ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে আর কোনো রিস্ক যাতে না নিতে হয়, এই জন্য তারা কিন্তু চুপ হয়ে যায়। এই পরিবার ব্যাপারটা কিন্তু মানে খুবই সেন্সিটিভ। এবং মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলামের আজকে আমাদের সঙ্গে থাকার কথা, তিনি শারীরিক অসুস্থতাজনিত কারণে আসতে পারেননি। তিনি থাকলে আসলে আমরা এই গল্পগুলো শুনতে পারতাম। কিন্তু লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, আপনি যেহেতু সঙ্গে রয়েছেন, পরিবারের কথাগুলো আপনিও নিশ্চয়ই বলতে পারবেন। ফিরে এসে যা কথা শুনেছেন, আপনার পরিবার নিশ্চয়ই আপনার অনুপস্থিতিতে নানাভাবে ভুক্তভোগী হয়েছেন। আপনি বলছিলেন যে নানা ধরনের হুমকির শিকার হয়েছেন। কেমন ছিল সেই হুমকিগুলো? কারা দিত হুমকিগুলো? ঘুম থেকে ফিরে আসার পরে আমি বলি, আমি যখন মুখ খুলি আমার উপর যে পরিমাণ চাপ আসে, আমার পরিবারের উপরে, আমার ভাইয়ের উপরে, বোনের উপরে। আমার বোন ডাক্তার, তাকে বলা হচ্ছে জঙ্গি। আমার শালী টিচার, তাকে বলা হচ্ছে জঙ্গি। নানা রকম বিব্রত, অসামাজিক আচরণ, সমাজের মধ্যে আতঙ্ক, আত্মীয় স্বজন বেড়াতে আসে না। মানে আপনার কি বলবো, এটা আইসোলেট করে ফেলা হচ্ছে আমাদেরকে। আমরা গুম তো হলে আমি ফিরে আসে যে কথা বলবো, সেই স্কোপটা নাই। যখন বললাম এটাকে এখন আমি যে কি বলে বাংলা, এটা টিপা মোবাইল, এই মোবাইলটা ব্যবহার করতেছি আসার সময়।
বাসা আমার অন্য নাম্বার, আমি নিরাপদ ওখানে। আমি যে কখন যে কোন ঝামেলায় পড়বো না, আপনি বলতেছেন বা ভারতীয় অন্য কিছু, যে কেউ হতে পারে, আমাকে মারতে পারে, আমি এখানে আসবো জানে, আমি এই ঝুঁকিতে নিতে পারবো না। আমাকে বাঁচতে হবে, আল্লাহ যদি বাঁচায় রাখে, এই বিচার আমরা দেখতে হবে। এখন অনেক জিনিস বাকি রয়ে গেছে আপা, যে লোকগুলিকে সাধারণ মানুষ যারা গ্রামগঞ্জ চলে আছে তাদেরকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। এই ঢাকায় এসে যে আদালতে বলবে সেই স্কোপটা নাই, তাই বাস ভাড়া নাই, আর একটা নতুন আতঙ্কে পড়তে যাচ্ছে, আস্থা নাই। এই সরকার যদি না থাকে, লোকজন তো বাতারে আছে, এই সরকার বেশি দিন থাকবে না। আবার চট করে চলে আসি বলে দিয়েছেন না আমাদের, তো চট করে চলে আসলে বিপদ না, ওনার জন্য তো বিপদ। তা আমি বলবো সরকার আগায় আসা উচিত, এই যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে একটা ফান্ড দেখ, আসা যাওয়ার বা থাকার ভাড়া, খাওয়ার ভাড়া। অনেক লোক আসবে আপা, আস্থার শিকার। সেনাপ্রধানও বলিষ্ঠভাবে বলা উচিত, আমরা ন্যায় বিচার করব, কোনো প্রশ্রয় দিব না, এই জঞ্জাল আমাদের রাখবো না, জনগণ আসবে। আমরা এই কালচার থেকে বেরিয়ে আসি, স্বাধীন দেশে বাস করবো স্বাধীনভাবে, আমাদের কন্ট্রোল করার অধিকার কারো নাই। আপনি ভাবতে পারবেন না আমার যে আমার পরিবারের যে কষ্ট, ইভেন ভাড়াটা বেড়ে যাচ্ছে, আপা থাকবো না। কয়দিন আগে আমার গ্যারেজটা আঘাত করে, আমি বলতে চাচ্ছি না এটা দুর্ঘটনা, রাতেরবেলা 2টার সময় গ্যারেজে এক ড্রাইভার আঘাত করে। আমি যত বলতেছি এটা দুর্ঘটনা না, অন্য অফিসে বলতে না, হাসি তুমি অ্যালার্ট হও, তোমার মারার জন্যই আইসে। ওই 4 তারিখ অস্ত্র দেওয়ার লাস্ট ডেট ছিল, ওই দিন রাতে। এখন সব কিছু কাকতালিত হইতে পারে, আমার ভাড়াটা এবার থাকা যাবে না। আমার বউ বললো, মারলে তো আপনার ভাইকে মারবে, আপনি ভয় পাচ্ছেন কেন? আমাদের আতঙ্কের লেভেলটা এই। তাদেরকে যে হুমকি দেওয়া হতো আপনার পরিবারের সদস্যদের, সেটা কারা দিত? সেটা সম্পর্কে এটা সম্পূর্ণ ডিজে ভাই। আচ্ছা, বিভিন্ন নাম্বার থাকতো ওদের, আননোন নাম্বার লেখা থাকতো, আচ্ছা, লোক বরাদ্দ করা থাকতো যারা এই কাজগুলি মনিটর করতো, কোথায় আমি যাচ্ছি। আমার মিসেস যাতে প্রথমবার গুমের পরে মিডিয়ায় না যায়, যদি যায় আমাকে সরাসরি অভ্যুত্থানের সাথে জড়িত বলে আমাকে ফাঁসাই দেওয়া হবে। লেফটেন্যান্ট কর্নেল মনিরুজ্জামান, এই ভদ্রলোক লগের, সে আমার বউকে থ্রেট করে, আমার অনেক সিনিয়র তার। আপনি ভাবেন খালি অবস্থা। আমি সেনাবাহিনীর 3টা খেতাব পাওয়া লোক, আমি সবাই জানি চরম সাহসী। আমার সাথে যা হয়েছে, মায়ের ডাক বা সাধারণ মানুষ দাঁড়াবে কী হবে? আমি 5ই আগস্ট ব্রিগেডিয়ার হাসান নাসির স্যারের নেতৃত্বে বা স্যারকে সাথে নিয়ে আসি আয়নাগরের সামনে, যে আমাদের মুক্তি দিতে হবে এদেরকে, ব্রিগেডিয়ার আদমি সহ সবাইকে। ওই চেকপোস্টে রাত 10টা আমরা বসে পড়ি, অনেকক্ষণ ছিলাম রাত্রে। ফাইনালি তারা এদেরকে ছাড়তে বাধ্য হয়, এই মাইকেল চাকমা, ব্রিগেডিয়ার আজমি। তখন তো আমরা জানি গুলি করতে পারবে না, সেনাবাহিনী গুলি করবে না। ছাত্রদের সাথে যোগাযোগ ছিল, 5,000 ছাত্র এসে ঢুকে পড়লে আমাদের সেনাবাহিনী বিব্রত হতো, তারা বুঝতে পারছে। তারা আমাদের বলে, স্যার আমাদের 24 ঘন্টা সময় দেন, আমরা সবাইকে আমরা সব কিছু করে ঠিক করে ফেলবো। আপনাকে যখন প্রথম গুম করা হয়, আপনি তো তখন সেনাবাহিনীতে আছেন কর্মরত, তারপর আপনাকে তারা বহিষ্কার করে নানা অভিযোগে, তাই? হ্যাঁ, এখন বলেন, সেনাবাহিনীর কিছু নিয়মকানুন আছে। একটা লোক মারাত্মক অপরাধও করে, ফাঁসির অপরাধী হয়, তারও নিয়মকানুন আছে। আপনি কোনো নিয়মকানুন মানলেন না। আমি পরিবার সহ ময়মনসিং থাকি, আইকিউ সাধারণ থাকা উচিত। এই লোকটা পরিবার সহ আছে, আমি কোথায় যাব? আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। ও শিজ। এখন কি হবে? এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং এর ম্যাজিক। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতন। সম্পর্কের রং থাকুক ফার্স্ট ডের মতন নতুন। আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই, সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। আমাকে নিয়ে চিঠি দিলে আমি চলে আসতাম সাথে সাথে, খুশিতে ঢাকায় যাচ্ছি চলে আসতাম। আপনি কি করলেন? এমন একটা প্রক্রিয়া করলেন, আমি অফিসারদের বললেন যে আমি একটা অনৈতিক কাজ করতে যাচ্ছি। ইভেন সেনাপ্রধানের মিসেসের কাছে আমার পরিবারে গেলেন। ভাবি ও তো এরকম না, তখন উনি মানতে নারাজ, যে টাকা পয়সা অন্য কিছু হয়তো ভাবি ম্যানেজ করা যেত, এটা এমন অপরাধ, মানে ওই কুর কথা বলতে যাচ্ছে। তো এরা কতটা গর্দভ হইতে পারে এই গোয়েন্দারা, আমি কি বলবো আপনাকে। একটা কিছু করতে গেলে আমার কিছু একটা স্ট্রেংথ দরকার, 10, 12, 20 জন লোক তো আমার থাকতে হবে।
3 জন অফিসারের জন্য একজন মেস ওয়েটার। আমি কিভাবে বিপ্লব করি আপা বলেন তো? আমি মুখটাই বলতে পারি, মুখে কথা বলতে পারি, আমি ক্ষোভ দেখাতে পারি, বিপ্লব তো করতে পারি না অস্ত্র নিয়ে। সেই অভিযোগে আমাকে গুম করা হয়। পরবর্তীতে আপা পায় নাই, কিছুই পায় নাই। দেখা গেছে একটা কাজের মেয়ের প্রেম কাহিনী, আমার বাসায় রোহিঙ্গা ছিল, তার প্রেম কাহিনী। সেটটা ছিল সিটি সেল, তার রেকর্ড করা যেত তখন পেগাসাস আসে নাই। টাওয়ার দিয়ে তারা আইডেন্টিফাই করছে যে আমি এই কাজ করতেছি। এরকম অপদার্থ লোক যদি থাকে গোয়েন্দাতে, দেশের আপনি বলেন এই দেশের গোয়েন্দা গর্বের গোয়েন্দা, আমি জানি কোন সাফল্য কাজ করতে পারছে, আর্লি ওয়ার্নিং দিতে পারছে আমাকে বলেন? না বিডিআর ইস্যু, এর আগে আনসারের ইস্যু, না জিয়া কিলিং বা 71 ইস্যু, কোনো সাফল্য আসে নাই। আপনি চেয়ারে হাই টেবিলে বসে 14 তলা বিল্ডিংয়ে বসে যদি গোয়েন্দাগিরি করেন, তৃণমূলের গোয়েন্দা না যান, দোতলা বাসা না চড়েন, আপনি যদি ফুটপাতে না বসেন, তথ্য পাবেন কীভাবে? আজকের এই পর্যায়ে ছাত্র রাজনীতি হয়েছে, বিপ্লব হচ্ছে, সত্য ঘটনা তো যায় নাই, বা জনগণের ক্ষোভটা তো পৌঁছে নাই। আপনি খুশি করার জন্য সবাই করছেন, ইনক্লুডিং সাংবাদিক থেকে সবাই, ওই একজন নেত্রীকে খুশি করার জন্য যা দরকার তাই করছেন। সত্যিকারের কষ্ট আপনি উত্থাপন করেন নাই। আর যার জন্য আজকে আমরা এই বিপর্যয়, এটা দেশের বিপর্যয় না, আন্তর্জাতিক বিপর্যয়। এই যে আয়নাঘর গুম বলতেছি আমরা, আয়নাঘর, এর কোনো ইংরেজি শব্দ নাই আপা, এর কোনো ইংরেজি শব্দ আচ্ছা, এই নামটা কার দেয়া? এটা ওরা রসিকতা করে, আমরা কোড না রসিকতা করে, ওদেরই দেয়া না, নেত্র নিউজ দিছে, নেত্র নিউজ দিছে, বাট ও রসিকতা করে মাঝে মাঝে বলতো ওরা। আপনি আয়নাঘরে আছেন মানে আপনি একই রুমে আছেন, নিজেরা নিজে দেখতেছেন, আর কিছু দেখবেন না। আপনি বোঝেন কিন্তু বাপটা কতটা বিভৎস, কত অনৈতিক। প্রিয় দর্শক, 5ই আগস্ট সরকার পতনের পর আমাদের সামনে উন্মোচিত হলো আয়না ঘরের বিভীষিকা। দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর আয়না ঘরে বন্দি রাখার ঘটনা জেনে মানুষ শিউরে উঠলেন। 4 বছর, 8 বছর, 11 বছর বিনা বিচারে মানুষকে আটকে রাখার কাহিনী শুনে স্তম্ভিত হয়ে গেলেন মানুষ। একটা সভ্য দেশে এও কি সম্ভব? আমার আশেপাশে বিভিন্ন সেলকে চিৎকার, চেঁচামেচি, আহাজারি, বিলাপ, আমার বুক ফেটে যেত। আমার ওখানে দিনগুলো কিভাবে কেটেছে এগুলো আমি বিষয়ময় দিনগুলোর কথা মনে করতে চাই না। আয়নাঘরের যে শিকলগুলো, ওই শিকলগুলোর সাথে এইভাবে হ্যান্ডকাপ ধরে এভাবে দাঁড় করে রাখতো। অর্থাৎ আমি বেসিক্যালি এইভাবে দাঁড়ায় থাকতাম প্রায় 20 ঘন্টা প্লাস। হ্যান্ডকাফ 24 ঘন্টা হাত পরানো, দিনের বেলার সামনে, রাতের বেলা হাতের পিছনে। দিনের বেলা থেকে রাত 12টা পর্যন্ত হাত পিছনে সামনে, রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত হাত পিছনের দিকে সবাইকে। গত 14 বছরে আইন শৃঙ্খলা বাহিনী বা এসব সংস্থার সদস্যদের দ্বারা গুম হওয়া ব্যক্তিদের সন্ধান এবং গুমের ঘটনা উদ্ঘাটনের জন্য সরকার সম্প্রতি হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে একটি কমিশন গঠন করেছে। কমিশনের দায়িত্ব হলো 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সময়ে আইন প্রয়োগকারী সংস্থা বা অনুরূপ যে কোনো বাহিনী বা সংস্থার কোনো সদস্য বা সরকারের মদতে, সহায়তায় বা সম্মতিতে কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি কর্তৃক আয়নাঘর বা যে কোনো জ্ঞাত বা অজ্ঞাত স্থানে জোর করে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, বলপূর্বক গুমের ঘটনায় জড়িত ব্যক্তি বা সংস্থা বা প্রতিষ্ঠান চিহ্নিতকরণ ও তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ সহ সংশ্লিষ্ট অন্যান্য কাজ সম্পাদন। আমরা কমিশনের কাজগুলো সম্পর্কে জানলাম। দুজনের কাছে আপনাদের কাছে জানতে চাইবো আমি যে কমিশনকে 3 মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের সময়সীমা নির্ধারণ করে দেয়া হয়েছে, এই ব্যাপারটাকে কেমন করে দেখছেন জনাব এম এ আজিজ? এই যে তদন্ত কমিশন করা হয়েছে, এটার এরিয়া এবং ব্যাপ্তিটি এবং সময়কালটা এত বিস্তৃত যে এইটা কিন্তু একটা কমিশন দিয়ে সম্ভব না। এটা একটা গণতদন্ত কমিশন হওয়া দরকার। যেমন ছাত্ররা আন্দোলন করতে মারা গেছে এই যে 5 তারিখ পর্যন্ত, এবং এইটা মিলে হতে পারে, একসাথেও হতে পারে, আলাদাও হতে পারে। যেমন সব ধরনের এক্সপার্ট মিলে একটা গণতদন্ত কমিশন হতে পারে। সেখানে সারা দেশে যতটা সম্ভব প্রচার করতে হবে, গ্রাম লেভেল পর্যন্ত। গ্রামেও তো গুম হয়েছে, গ্রামেও তো আন্দোলনের সময় ছাত্র জনতা মারা গেছে। সুতরাং সবটার তথ্য তো লাগবে, এক্সাক্ট ফিগার তো লাগবে, এবং কোনটা কে কাকে কে কারণে কে মারলো সেটা তো তার ফ্যামিলি কিছু তো বলতে পারবে।
এই হিয়ারিংটা দিতে হবে এবং একটা অভয় সিচুয়েশন তৈরি করতে হবে, যে অর্থাৎ ধরেন এই যে ছাত্ররা যে আন্দোলন করলো এবং এর সাথে রাজনীতিবিদের কর্মী নেতা কর্মী তারাও মারা গেছে, যখন মারা গেছে হসপিটালে নিয়ে গেছে, হসপিটাল থেকে নির্দেশ ছিল যে গুলি লেগে মারা গেছে এটা লেখা যাবে না, সুতরাং অনেকেই তো অজ্ঞাত হয়ে গেছে। কারণ তারপরে ধরেন যে একটা পত্রিকায় নিউজ করেছে বুদ্ধিজীবী কবরস্থানে 120টা অজ্ঞাতনামা লাশ দাফন করা হয়েছে, জুরাইন কবরস্থানে করা হয়েছে, তারপরে যাত্রাবাড়িতে মিরপুর 10-এ গুলি করে অসংখ্য ছাত্র জনতাকে মারা হয়েছে, এগুলোর তো হিসাব নাই। তো এই জন্যেই এই তো এটা সময় লাগবে এবং এটা গণতদন্ত কমিশন করে এটা বার করতে হবে এবং প্রত্যেকটা ঘটনার আলাদা আলাদা বিচার হবে এবং তার জন্যে কিভাবে মারা গেল সেই পরিমাণ থেকে যতটুকু সম্ভব তথ্য সংগ্রহ করতে হবে এবং এটার মামলা হবে এবং তার বিচার। তার মানে কমিশনটাকে আরো শক্তিশালী করতে হবে বলে আপনি মনে করেন? শক্তিশালী বলতে কমিশনের এরিয়া ভিন্ন করতে হবে, অর্থাৎ এক ব্যক্তি বা দুই ব্যক্তি বিচারক তদন্ত করে এটা পত্রিকার কাটিং দেখে বা মিডিয়ার কাটিং দেখে বা তদন্তটা আরো শক্তিশালী করতে হবে। তদন্তটা আমি বলছি গণতদন্ত কমিশন, যেখানে সব জনগণ এসে রিপোর্ট করতে পারে এরকম, এবং ওখানে ধরেন একটা লোক ধরেন হসপিটালে মারা গেছে, তার সন্তানকে নিয়ে গেল, ওখানে রেকর্ড নেই, সে গুলি খেয়ে মারা গেছে, ওই ফ্যামিলিতে যার পরিস্থিতি এমন করতে হবে ওই পরিবারটা যেন ওর বাবা আসুক, মা আসুক, ভাই আসুক বলতে পারে যে সে গুলি খেয়ে মারা গেছে। তাহলে গুলিটা কি গুলি, এই গুলিটা কি পুলিশের হাতে থাকার উচিত ছিল, তাহলে আসলো কেন, কে মারছে বলবে, এইসব সব ভিভিড ডেসক্রিপশনটা ওখানে পাওয়া সম্ভব, এইভাবেই কালেকশন করতে হবে। লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, আপনার কাছে শুনতে চাই যে কমিশন গঠন করা হয়েছে ইতিমধ্যে, এর বাইরে এই গুম খুনের প্রতিকার প্রতিরোধের জন্য আর কি কি করা যেতে পারে বলে মনে করেন? আস্থার সংকট। সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না, রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শুধু ঢাকা শহরে এত লোক আসতে পারবে না, গরিব নিঃস্ব কৃষক রিক্সাওয়ালা অনেকেই গুম হয়েছে আপা। এখন এটাকে সত্যিকার অর্থে যদি ন্যায় বিচার করতে প্রতিষ্ঠিত করেন, প্রতি বিভাগীয় শহরে একটা করে অন্তত 7 দিন 10 দিন এটা স্কোপ দিতে হবে। আর আস্থার সংকট যেটা বললাম, এখনও এনএসআইতে আপা এই 16 বছরে জঞ্জাট রয়ে গেছে, নোটশিটটা সে ফরওয়ার্ড করতেছে, এই সচিব পর্যায়ের না, ওই যে নিচের মেজর সাহেব বা ডিপ্টি সেক্রেটারি, এই প্রোটোকল, তারা এখনও সেই নোটশিট বানাচ্ছে। আমি তো মনে করি যারা এই সুবিধা নিয়েছে 111-এর পরে তারাই এখন ঘুরে ফিরে আসতেছে আপা। এই অ্যাপ্রুভটা দিচ্ছে আপনার ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, এরা তো রয়ে গেছে, এদেরকে না সরালে তো আমি আস্থা পাচ্ছি না। আমাদের ব্রিগেডিয়ার হাসান নাসির কথা বলতেছি আমি, উনি বিডিআর ইস্যুতে উনি স্বাক্ষর করেন নাই, আলটিমেটলি চাকরি করতে পারেন নাই, কিন্তু যে ভদ্রলোক স্বাক্ষর করেছেন উনি জেনারেল হয়েছেন, এই সরকার তাকে আবার রেড ক্রিসেন্টের চেয়ারম্যান বানাইছেন। হাসান নাসিরের কিন্তু কোনো খবর নেই। তো আপনি দেখেন আস্থা সংকট কোন জায়গায়, এখনও সে একই পেতাত্তা ঘুরে বেড়াইতেছে। ওই জনগণ, ওই গরিব লোকটা কীভাবে আসবে? তার নিজের ব্যয়ভার নাই, দিনিক তার 600 টাকা উপার্জন আছে, আসা যাওয়ার ভাড়া, খাওয়া কোথায়? সুতরাং আপনাকে বিচারককে তার কাছে যেতে হবে, মিনিমাম বিভাগীয় শহর, এবং একটা খরচ দিতে হবে আপা। আস্থা সংকট থেকে বেরোতে না পারলে আপা আসবে না। দীর্ঘদিনে আসলে তৈরি হয়েছে, সেটা ভাঙতে গেলে 16 বছরের সমস্যা আপা। আমরা বাঙালি ক্ষমা হয়তো করে দিব, বাট সত্যটা আমরা আগে জানতে চাই। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে সময় দেওয়ার জন্য আমাদেরকে, এবং জনাব লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, আপনি যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন সেটার প্রতি আমরা দুঃখ প্রকাশ করি, এবং যারা এর মধ্য দিয়ে গেছেন তারা যেন সঠিক বিচারটি অন্তত পান। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে নিকট অতীতে সোচ্চার ছিল
আন্তর্জাতিক সম্প্রদায়। বিভিন্ন দেশ, জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংগঠিত অপরাধ বিষয়ে বিভিন্ন সময়ে সতর্ক বার্তাও দিয়েছে। তবে পতিত সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারকরা এ বিষয়ে যথেষ্ট আগ্রহী ছিলেন না। মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অনেকবার জাতীয় মানবাধিকার কমিশন ও অন্যান্য মেকানিজমকে শক্তিশালী করার জন্য সরকারকে সতর্ক করা হলেও তাতে কর্ণপাত করেননি কেউ। অন্তর্বর্তী সরকার গুম সংক্রান্ত কমিশন গঠন করেছে এবং গুম সংক্রান্ত কনভেনশনে স্বাক্ষর সহ অন্যান্য পদক্ষেপ গ্রহণ করেছে, যা মানবাধিকার পরিস্থিতি উন্নয়ন এবং সুশাসনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। গুমের মতো ঘৃণ্য অপরাধের বিচারের উদ্যোগ যেন কোনোভাবেই ব্যর্থ না হয়, অথবা অতীতের অনেক কমিশনের মতো ধূম্রজাল সৃষ্টি প্রহসনে পরিণত না হয় গুম বিষয়ক কমিশন। আমরা গুম খুনের সব ঘটনার যথাযথ বিচার চাই এসব ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার, যাতে চিরদিনের মতো বন্ধ হয়ে যায় গুমের ঘটনা, মানবিকতা ও ন্যায়ের আঘাতে ভেঙে গুড়িয়ে যায় শাসন, ত্রাসন আর অত্যাচারের আয়নাঘর। এই প্রত্যাশা শেষ করছি প্রিয় দর্শক আজকের আয়োজন। আবার দেখা হবে, কথা হবে বাংলাদেশকে নিয়ে, সংকট সম্ভাবনাকে নিয়ে।